আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মাস শেষে তাকিয়ে দেখলেন ভালোই তো আয় করেছেন, কিন্তু টাকাটা গেল কই? প্রায় সবারই কিন্তু এই অভিজ্ঞতা হয়। এর পেছনে না কিছু ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল কারণ আছে, যেগুলো আমাদের অজান্তেই আমাদের পকেট খালি করে দেয়। চলুন আজকে সেই কারণগুলো একটু খুঁজে বের করি। একটু ভাবুন তো, প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ৩ জন, মাত্র ৩ জন মানুষ রিটায়ারমেন্টের পর আর্থিকভাবে স্বাধীন থাকতে পারেন। বাকি ৯৭% কি হয়? তারা হয় ছেলেমেয়ের ওপর নির্ভর করে চলেন, না হলে ওই বয়সেও কাজ করতে বাধ্য হন। এই পরিসংখ্যানটা কিন্তু আসলেই বেশ ভাবার মতো, তাই না? তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই মানুষগুলো তো সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, তাই না? তাহলে তাদের সব টাকা গেলটা কোথায়? তার মানে আসল সমস্যাটা কিন্তু খাটুনিতে না, সমস্যাটা লুকিয়ে আছে আরও গভীরে, আমাদের টাকা খরচ করার সাইকোলজিতে। তো আজকে আমরা কি কিনে কথা বলবো? প্রথমে আমরা দেখব এই ৯৭% মানুষ ঠিক কোন ফাঁদটাতে আটকে যান। তারপর আমরা টাকা বেরিয়ে যাওয়ার ৬টা ইনভিজিবল বা অদৃশ্য পথের কথা জানব। এরপর দেখব কিভাবে আমরা আমাদের ব্রেনকে একটু চালাকি করে হ্যাক করতে পারি, মানে ফিনান্সিয়াল ব্রেনকে। এরপর আমরা সম্পদ তৈরির ৬টা দারুণ অভ্যাস শিখব। আর সবশেষে একটা সিম্পল ৭ দিনের স্টার্টার প্ল্যানও থাকবে, যেটা ফলো করা খুবই সহজ। চলুন তাহলে শুরু করা যাক। এই ৯৭%-এর ফাঁদটা বোঝার জন্যে আমরা একটা গল্প শুনব। ধরা যাক রহিম সাহেবের গল্প। এটা কিন্তু শুধু একটা গল্প না, আমাদের অনেকের জীবনেরই একটা প্রতিচ্ছবি। তো এই রহিম সাহেব, বয়স ৪৫, একটা ভালো কোম্পানিতে চাকরি করেন, বেতনও কিন্তু বেশ ভালো, ধরুন মাসে ৬০,০০০ টাকা। কিন্তু মজার ব্যাপার হলো ২০ বছর চাকরি করার পরেও তার জমানো টাকার পরিমাণ শূন্য, কোনো ইনভেস্টমেন্টও নেই। কি হলো ব্যাপারটা? আসলে বেতন বাড়ার সাথে সাথে তার খরচগুলো রকেটের গতিতে বেড়েছে, মাস শেষে তাই পকেট ফাঁকা। আর এটাই কিন্তু ওই ৯৭% মানুষের আসল গল্প। আচ্ছা, তাহলে এখন মূল সমস্যাগুলোর দিকে তাকানো যাক, মানে সেই অদৃশ্য কারণগুলো। এমন ৬টা মানসিক ফাঁদ বা মেন্টাল গ্লিচের কথা বলবো, যেগুলো আমাদের অজান্তেই আমাদের পকেট খালি করে দিচ্ছে। প্রথম ফাঁদটার নাম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা খুব সোজা, আমাদের আয় বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে খরচও বেড়ে যায়। যেমন ধরুন, যখন বেতন ৩০,০০০ ছিল, তখন হয়তো মাঝে মাঝে উবার নিতাম। যেই বেতন ৬০,০০০ হলো, অমনি একটা গাড়ি কিনে ফেললাম। কেন হয় এমন? কারণ আমরা সারাক্ষণ নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি। বন্ধুর নতুন আইফোন, কলিগের ইউরোপ ট্যুরের ছবি, এইসব দেখে আমাদের মধ্যেও আরও বেশি পাওয়ার একটা ইচ্ছা জাগে, যা আর শেষই হতে চায় না। দ্বিতীয় ফাঁদটা আরও ইন্টারেস্টিং, এর নাম প্রেজেন্ট বায়াস। আমাদের ব্রেইনটা না এমনভাবে তৈরি যে ভবিষ্যতের বড় কোনো লাভের চেয়ে এখনের ছোট আনন্দকে অনেক বেশি দাম দেয়। ঠিক এই কারণেই আমরা ভাবি, আরে এখন একটু মজা করি, জমানো তো পরেও যাবে। কিন্তু সত্যি কথা হলো সেই পরের দিনটা আর আসেই না। আর এটাই আমাদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার পথে সবচেয়ে বড় একটা দেয়াল তুলে দেয়। ৩ নম্বর ফাঁদটার নাম মেন্টাল অ্যাকাউন্টিং। এটা আমরা সবাই করি। আমরা টাকার উৎস দেখে তার ব্যবহার ঠিক করি। যেমন ধরেন, ঈদের বোনাসের টাকাটা কেমন যেন ফাও টাকা মনে হয়, তাই না? তাই শপিং বা খাওয়া দাওয়া করে সহজেই উড়িয়ে দেয়। কিন্তু একবার ভাবুন তো, বেতনের টাকা আর বোনাসের টাকা দুটোই তো আপনারই কষ্ট করে আয় করা টাকা। এই যে টাকার ওপর আমরা মনে মনে আলাদা লেবেল লাগিয়ে দেই, এটাই আমাদের জমানোর বদলে খরচ করতে উৎসাহ দেয়। এটার পেছনে একটা মজার গল্প আছে। ফরাসি দার্শনিক দিদেরও একবার একটা খুব সুন্দর দামি পোশাক উপহার পান, কিন্তু ওই পোশাকটা পরার পর তার মনে হলো, আরে আমার ঘরের পুরনো ফার্নিচারগুলো তো এই পোশাকের সাথে একদমই মানাচ্ছে না। ব্যাস, তিনি একে একে চেয়ার, টেবিল, কার্পেট সব কিছু নতুন করে কিনে ফেললেন। এটাই হলো দিদেরও এফেক্ট। মানে একটা নতুন জিনিস কিনলে সেটার সাথে মেলানোর জন্য আরও এক গাদা নতুন জিনিস কেনার একটা ইচ্ছা তৈরি হয়। এটা একটা খরচের চক্রের মতো। ৫ নম্বর ফাঁদটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে সাথে সাথে পাওয়ার আনন্দ। যখন আমরা নতুন কিছু কিনি, আমাদের ব্রেইনের ডোপামিন নামে একটা হরমোন রিলিজ হয়, যেটা আমাদের খুব ভালো লাগার একটা অনুভূতি দেয়। আর এখনকার অনলাইন শপিংয়ের যুগে তো এটা আরও মারাত্মক। এক ক্লিকে অর্ডার, কয়েক ঘন্টায় ডেলিভারি। বাই বাটনে ক্লিক করার এই আনন্দটা একটা নেশার মতো হয়ে গেছে, আর এই নেশাই আমাদের জমানো ধৈর্যটাকে পুরোপুরি শেষ করে দেয়। শেষ এবং ৬ নম্বর ফাঁদটা হল সাঙ্ক কস্ট ফ্যালেসি। সহজ করে বললে,
মায়া ত্যাগ করতে না পারা। ধরুন আপনি একটা ব্যবসায় অনেক টাকা ঢেলেছেন, কিন্তু ব্যবসাটা লস করছে। এখন যেহেতু অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই আপনি আরও টাকা ঢেলে যাচ্ছেন এই আশায় যে একদিন এটা ঠিক হবে। অথবা একটা লোকসানে থাকা শেয়ার বিক্রি না করে বছরের পর বছর ধরে রাখছেন। যে টাকাটা একবার চলে গেছে সেটার মায়ায় পড়ে ভবিষ্যতে আরও ভুল সিদ্ধান্ত নেওয়া, এটাই হলো সাঙ্ক কস্ট ফ্যালেসি। আমাদের ব্রেইন প্রায়ই এই ভুলটা করে বসে। তো সমস্যাগুলো তো জানা গেল। এখন মনে হতে পারে আমার মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু আসল কথাটা কি জানেন? এবার সমাধানের দিকে আসা যাক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা মোটেও কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটা আমাদের ব্রেনের হাজার হাজার বছরের পুরনো প্রোগ্রামিং। আমাদের পূর্বপুরুষদের টিকে থাকার জন্য যা দরকার ছিল, আজকের মডার্ন দুনিয়ায় সেটাই আমাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এই সমস্যাগুলোর জন্য নিজেকে দোষ দেওয়ার কিছু নেই। এটা আমাদের ব্রেনের পুরনো অপারেটিং সিস্টেমের ফল। সমাধানটা হলো ব্রেনকে দোষ না দিয়ে এর চেয়েও বেশি স্মার্ট হওয়া। চলুন এবার দেখি কিভাবে আমরা আমাদের ব্রেনকে একটু আউটস্মার্ট করে এই ফাঁদগুলো থেকে বেরিয়ে আসতে পারি। তো কিভাবে আমরা ব্রেনকে আউটস্মার্ট করব? এর জন্য আমি এখন 6টা অভ্যাসের কথা বলবো। এগুলোকে আপনি বলতে পারেন ব্রেন হ্যাক, যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো ওই 6টা মানসিক ফাঁদের সরাসরি প্রতিষেধক বা অ্যান্টিডোটের মতো কাজ করে। এই অভ্যাসগুলো কি কি? 1. পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে বেতন পেয়েই আগে নিজের জন্য জমানো। 2. 72 ঘন্টার নিয়ম, যেটা হুটহাট কেনাকাটা বন্ধ করবে। 3. জিরো বেসড বাজেটিং, মানে প্রতিটা টাকার একটা কাজ ঠিক করে দেওয়া। 4. অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বোঝা। 5. ল্যাটে ফ্যাক্টর ট্র্যাক করা, মানে ছোট ছোট খরচগুলোর দিকে নজর রাখা। আর 6. নিজের পরিচয়টাই বদলে ফেলা, নিজেকে একজন ইনভেস্টর হিসেবে ভাবতে শুরু করা। জিরো বেসড বাজেটিং, এই আইডিয়াটা কিন্তু দারুণ শক্তিশালী। এখানে দেখুন, মাসের শুরুতে আপনার মোট আয় ধরুন 60,000 টাকা। সেই টাকার প্রতিটার জন্য একটা করে কাজ ঠিক করে দেওয়া আছে। বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ইনভেস্টমেন্ট, সব খরচের পর আপনার হাতে থাকবে ঠিক 0 টাকা। যখন আপনার প্রতিটা টাকার একটা নির্দিষ্ট গন্তব্য থাকে, তখন কিন্তু টাকাটার এদিক সেদিক যাওয়ার সুযোগই পায় না। এবার আসি অ্যাসেট আর লায়াবিলিটির কথায়। রবার্ট কিওসাকির একটা বিখ্যাত কথা আছে। সহজ ভাষায়, অ্যাসেট বা সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটি বা দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। ধনীরা কি করে? তারা আগে অ্যাসেট কেনে, যেমন ইনভেস্টমেন্ট বা রেন্টাল প্রপার্টি। সে অ্যাসেট থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে তারা লায়াবিলিটি, মানে গাড়ি বা দামি গ্যাজেট কেনে। আর মধ্যবিত্ত বা গরিবরা ঠিকের উল্টোটা করে, তারা আগে দায় কেনে, ফলে সম্পদ কেনার মতো টাকাই আর বাকি থাকে না। অনেক তো জানা হলো, তাই না? কিন্তু শুধু জানলেই তো হবে না, এবার কাজে নামার পালা। তাই এখন আমরা একটা খুব সহজ 7 দিনের একটা স্টার্টার প্ল্যান দেখব, যেটা আজ থেকে শুরু করে দেওয়া সম্ভব। এটাকে একটা 7-ডে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। প্রথম দিন, নিজের ব্যাংক স্টেটমেন্টটা ভালো করে দেখুন টাকাটা কোথায় যাচ্ছে। দ্বিতীয় দিন, যে কোনো একটা অপ্রয়োজনীয় খরচ খুঁজে বের করে সেটা বন্ধ করে দিন। তৃতীয় দিন, জমানোর জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, যেটা থেকে টাকা তোলা একটু কঠিন। চতুর্থ দিন, আপনার বেতনের অন্তত 10% ওই অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফারের ব্যবস্থা করুন। পঞ্চম দিন, নিজের প্রথম জিরো বেসড বাজেটটা খাতায় কলমে করার চেষ্টা করুন। ষষ্ঠ দিন, যেসব সাবস্ক্রিপশন ব্যবহার করেন না, যেমন অ্যাপস বা স্ট্রিমিং সার্ভিস, সেগুলো খুঁজে ক্যান্সেল করুন। আর শেষ দিন মানে সপ্তম দিনে 72 ঘন্টার নিয়মের জন্য একটা কিনতে চাই লিস্ট বানানো শুরু করুন। আর কেন এত তাড়াতাড়ি শুরু করা দরকার? এই চার্টটা একবার দেখুন। এটা হলো কম্পাউন্ডিংয়ের জাদু। কেউ যদি 25 বছর বয়স থেকে মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে, 55 বছর বয়সে গিয়ে সেটা দাঁড়াবে প্রায় 1.2 কোটি টাকায়। কিন্তু যদি মাত্র 10টা বছর দেরি করে, মানে 35 বছর থেকে শুরু করে, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে মাত্র 37 লাখে। আকাশ পাতাল তফাত, তাই না? সময়টাই কিন্তু টাকা বানানোর সবচেয়ে বড় অস্ত্র, আর এই অস্ত্রটা আমাদের হাত থেকে প্রতিদিন একটু একটু করে চলে যাচ্ছে। সব শেষে একটা কথা বলতেই হয়, এবং এটা মনে রাখা খুব জরুরি। সম্পদ তৈরি করাটা কিন্তু কোনো লটারি জেতার মতো ভাগ্যের খেলা না। এটা একটা স্কিল, একটা দক্ষতা।
আর ভালো খবরটা হলো যে কোনো স্কিল কিন্তু শেখা যায়, দরকার শুধু শুরু করার মতো ইচ্ছা আর একটুখানি চেষ্টা। তাহলে আপনার প্রথম স্টেপ কোনটা হতে যাচ্ছে কমেন্টে জানাতে পারেন। আর এই আলোচনাটা এমন কোনো বন্ধু বা প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন যার এটা জানা দরকার বলে মনে হয়, কারণ সচেতনতাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ। মনে রাখবেন, ছোট ছোট স্টেপগুলোই নিয়মিত নিতে থাকলে একদিন সেটাই অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে।